মিডের আগ পর্যন্ত আমরা ডায়োডস পড়ছি, আর মিডের পরে আমাদের মেইন টপিক হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরে দুই ধরনের ট্রানজিস্টর আমরা মেইনলি পড়বো। দুই ধরনের ট্রানজিস্টর আছে, একটা হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, আর একটা হচ্ছে এফইটি, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজেটি, আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এফইটি। এই দুই ধরনের ট্রানজিস্টরের মধ্যে এই বইটার মেহতা প্রিন্সিপালস ইলেকট্রনিক্স বিকে মেহতার এই বইটার চ্যাপ্টার 8 থেকে আমরা পড়বো হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তারপর অন্য একটা বইয়ে পরে আমরা এফইটিটা পড়বো। বাট এই চ্যাপ্টারটা আমরা পড়তে গেলে আমরা দেখবো যে এখানে বারবার বলা হচ্ছে ট্রানজিস্টর, বিজেটি বলা হচ্ছে না, কিন্তু আসলে এখানে ট্রানজিস্টরের মধ্যে কি বোঝানো হচ্ছে? শুধুমাত্র বিজেটি, নট এফইটি। তাহলে প্রথমে আমরা দেখি হচ্ছে একটা ট্রানজিস্টরে কি কি থাকে, কি কি টার্মিনাল থেকে সেগুলো একটু পরিচিত হই। আমরা দেখছিলাম একটা ডায়োডে দুইটা টার্মিনাল থাকে, পি আর এন। একটা পি এন জাংশন ডায়োডে একটা পি থাকে, একটা পি টাইপ ম্যাটেরিয়াল, একটা এন টাইপ ম্যাটেরিয়াল। একটা বিজেটি কিংবা একটা ট্রানজিস্টর কিংবা বিজেটিতে কি থাকে? তিনটা টার্মিনাল থাকবে, দুইটা এন এর মাঝখানে একটা পি, অথবা দুইটা পি এর মাঝখানে একটা এন টাইপ ম্যাটেরিয়াল। এটাকে আমরা বলবো এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তাহলে আমরা বলতে পারি না আমরা কি একটা ট্রানজিস্টরকে দুইটা ডায়োডের ব্যাক টু ব্যাক কানেক্টেড কম্বিনেশন হিসেবে কনসিডার করতে পারি? দেখবেন একটা পিএন জাংশন ডায়োড, উল্টা দিক থেকে এটা একটা পিএন জাংশন ডায়োড। বলতে পারি না এই ট্রানজিস্টর ক্যান বি কনসিডার্ড, না একটা বিজেটি ক্যান বি কনসিডার্ড টু ডায়োডস কানেক্টেড ব্যাক টু ব্যাক। যদিও প্র্যাকটিক্যালি আসলে দুটো ব্যাক টু ব্যাক কানেক্ট করে একটা বিজেটি বানানো হয় না, বাট থিওরিটিক্যালি কিন্তু আমরা এটা কনসিডার করে নিতে পারি। যখন আমরা ট্রানজিস্টরের অপারেশনটা দেখবো তখন ওইভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো, দুইটা ডায়োডের কম্বিনেশন দিয়ে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, তাহলে একটা ট্রানজিস্টর মানে বিজেটিতে আমরা দেখছি তিনটা টার্মিনাল আছে, এনপিএন অথবা পিএনপি। এই যে তিনটা টার্মিনাল আছে, তিনটা নাম আছে। নামগুলো কি কি? মাঝখানে যে তিন টার্মিনালটা, এনপিএন এর জন্য পি আর পিএনপির জন্য এন, সেগুলোকে বলা হচ্ছে কি? বেস। কি বলে? বেস। মাঝখানে তিন টার্মিনালটাকে কি বলে? বেস। বেসের এক পাশে থাকবে এমিটার, অপর পাশে থাকবে হচ্ছে কালেক্টর। তো এটার জন্য এনপিএন এর জন্য বেসটা পি টাইপের, এমিটার আর কালেক্টর দুইটা কি টাইপের হবে? এন টাইপের হবে। পিএনপির জন্য বেসটা এন টাইপের, এমিটার আর কালেক্টর কি টাইপের হবে? পি টাইপের হবে। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা এমিটার কোনটা কালেক্টর? এমিটার হবে সেই টার্মিনালটা যেটা চার্জ ক্যারিয়ার মানে ইলেকট্রন কিংবা হোল এমিট করবে, আর কালেক্টর কি করবে? সেই ইলেকট্রন কিংবা হোলগুলোকে কালেক্ট করবে। তাহলে কোনটা এমিট করবে কোনটা কালেক্ট করবে? দুইটাই তো এন টাইপের, দুইটাই তো পি টাইপের। সেটা ডিপেন্ড করবে হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশনের উপর। ইলেকট্রিক্যাল কানেকশনে কিরকম হইতে হবে? এমন হইতে হবে যে এমিটার ডায়োডটাকে কিসে রাখতে হবে? ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে। এমিটার যেটা থাকবে, এমিটার ইজ অলওয়েজ ফরওয়ার্ড বায়াসড উইথ রেসপেক্ট টু বেস। আর কালেক্টরটাকে কিসে রাখতে হবে? রিভার্স বায়াসে রাখতে হবে। এমিটার ইজ ফরওয়ার্ড বায়াসড উইথ রেসপেক্ট টু বেস, কালেক্টর ইজ রিভার্স বায়াসড। দেখো, মনে করো একটা পিএনপি ট্রানজিস্টর, এটা এমিটার, এটা কালেক্টর। তাহলে এটাকে কিসে রাখতে হবে? এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে না? তাহলে পিএনপি মানে কি? এদিকে যে সোর্সটা থাকবে বায়াসিং ভোল্টেজ, সেটার পজিটিভ টার্মিনালটা এমিটারের সাথে কানেক্টেড থাকতে হবে, নেগেটিভ টার্মিনালটা বেসের সাথে কানেক্টেড থাকতে হবে, যেহেতু এমিটারটা পি টাইপের। আর এনপিএন হলে এটা যদি এমিটার হয়, এদিকে যে সোর্স থাকবে সেটা নেগেটিভ টার্মিনালটা এমিটারের সাথে কানেক্টেড থাকবে, পজিটিভ টার্মিনালটা বেসের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে? তাহলে এমিটার ইজ ফরওয়ার্ড বায়াসড উইথ রেসপেক্ট টু বেস, কালেক্টর ইজ রিভার্স বায়াসড উইথ রেসপেক্ট টু বেস। আর কালেক্টর তো রিভার্স বায়াস আছে না? এটা কালেক্টর পি টাইপের, তাই জন্য এদিকে সোর্সটা নেগেটিভ টার্মিনালটা কালেক্টরের সাথে কানেক্টেড। এখানে কালেক্টর এন টাইপের, তার জন্য এদিকে সোর্সটার পজিটিভ টার্মিনালটা কালেক্টরের সাথে কানেক্টেড। এটা কেন করতে হচ্ছে এরকম? কারণ যদি দেখি এখানে তুমি যদি একটা পজিটিভ ভোল্টেজ সাপ্লাই করো, তাহলে সেই ভোল্টেজটা কী করবে? এদিকে হোলগুলোকে পুশ করবে না? হোলগুলোকে পুশ করলে হোলগুলো এদিকে চলে আসতে পারবে, মানে তাহলে এই টার্মিনালটা এমিট করতেছে না। আর এটা যেহেতু রিভার্স বাই আছে, মানে এটার সাথে যেহেতু নেগেটিভ টার্মিনাল কানেক্টেড আছে, তাহলে এখানে যে হোলগুলো আসবে সেগুলো কী হইতে পারবে? কালেক্টেড হইতে পারবে। যদি এটা না করতাম, মনে করি এটা যদি আমরা পজিটিভ দিতাম, তাহলে এখানে কালেক্টেড করা যেত না, উল্টাও দিক থেকে আবার পুশ করতো, ঠিক না? তার জন্য এমিটারটাকে কিসে রাখতে হবে? ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, কালেক্টরটাকে রিভার্স বায়াসে রাখতে হবে। ঠিক, এটা ছাড়া ট্রানজিস্টর অ্যাক্টিভ হইতে পারবে না, কাজ করতে পারবে না। বুঝা গেছে?
তাহলে মিটারের তিনটা, এগুলো আমরা জাস্ট মুখস্থ করতে হবে না, জানতেছি আমাদের ইনফরমেশন, এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীতে যখন আমরা প্রবলেম সলভ করবো। দেখো ট্রানজিস্টরের ইনফরমেশনগুলো একটু যদি এখন আমরা আবার গুছিয়ে একটু পড়ি। দ্য ট্রানজিস্টর হ্যাজ 3 রিজিয়নস, মানে এখানে আবার ট্রানজিস্টর বলতে আমরা কি বুঝতেছি, শুধুমাত্র বিজেটি, নট এপিটি। এটির নামগুলো কি কি? এমিটার, বেস অ্যান্ড কালেক্টর। দ্য বেস ইজ মাচ থিনার দেন এমিটার, while collector is wider than both. এটা কেন? আচ্ছা দেখো, এমিটারটা কি বলতেছে, এমিটারটা কি হবে? মাচ থিনার দেন দ্য এমিটার, বেসটা, মানে এই যে মাঝখানে টার্মিনাল বেসটা আছে সেটা কি হবে? ভেরি থিন হবে। কেন? কারণ মনে করি এখান থেকে যখন হোলগুলো কালেক্টরে যাবে, এদিকে বেসটা যত বেশি ওয়াইড হবে, এখানে হোল তত বেশি লস হয়ে যাবে না বেসে? আমাদের টার্গেট কি? এমিটার থেকে যে হোলটা কিংবা ইলেকট্রনটা এমিট হবে সেটা যাতে ম্যাক্সিমাম কালেক্টরে পৌঁছায়, তার জন্য বেসটা যত বেশি থিন হবে তত বেশি কালেক্টরে পৌঁছাবে, আর বেসটা বেশি ওয়াইড হলে লস হয়ে যাবে। তার জন্য বেসটাকে কি রাখতে হবে? ভেরি থিন রাখতে হবে। আবার বলছে কালেক্টর ইজ ওয়াইডার দেন বোথ, আর কালেক্টরটাকে কি বলা হচ্ছে? সবচেয়ে ওয়াইড হবে। কেন? কারণ কালেক্টরে কারেন্ট ঢুকতেছে না, এমিটার থেকে কারেন্টটা যাচ্ছে, কালেক্টরে ঢুকতেছে। এখন কোনো একটা ওয়াইডার রিজিয়নে কারেন্ট যদি ঢুকে, তাহলে হিট ডিসিপেশনটা বেটার হবে না? একটা ছোট জায়গায় কারেন্ট ঢুকতেছে, সেম কারেন্ট মনে করো একটা বড় জায়গায় ঢুকতেছে, যেটা ছোট জায়গায় হলে হিটটা বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে না? আর বডিতে যদি ওয়াইড হয় হিটটা কি হবে? ডিসিপেশনটা বেটার হবে। তার জন্য কালেক্টরটা কি রাখতে হবে? ওয়াইডার রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। However, for the sake of convenience, it is customary to show emitter and collector to be of equal size. এটা কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আঁকার সময় এরকম সিম্বলটা আঁকার সময় তাই বলে না যে এমিটারটাকে সবচেয়ে থিন, মানে বেসটাকে সবচেয়ে থিন দেখাবা, এমিটার থেকে একটু ওয়াইড দেখাবা, কালেক্টর থেকে আরো একটু বেশি ওয়াইড দেখাবা, ওটা দরকার নেই। নর্মালি কাস্টমারি হচ্ছে আঁকার সময় আমরা এমিটার আর কালেক্টর মোটামুটি সেম সাইজে রাখলেও হয়, আর বেসটাকে থিন দেখায়। Next information, the emitter is heavily doped so that it can inject a large number of electrons and holes into the base. তার মানে এই যে এটা একটা এমিটার, এটা একটা পি টাইপের মেটেরিয়াল না, এখানে এমিটারটা এন টাইপের মেটেরিয়াল। তাহলে এমিটারটা যেটা এমিটার হবে সেটা আমরা কি চেষ্টা করবো বানানোর সময় ট্রানজিস্টরটা এটাকে যত বেশি ডোপিং করা যায়। পি টাইপের যত বেশি ডোপিং করবা তত হোল বেশি হবে না, এন টাইপের যত বেশি ডোপিং করবে তত ইলেকট্রন বেশি হবে। যত হোল বেশি হবে, যত ইলেকট্রন বেশি হবে, এমিটারটা তত কি বেশি করতে পারবে, তত বেশি সাপ্লাই দিতে পারবে, স্বাভাবিকভাবে কি হবে? বেটার পারফরমেন্স দেখাবে। তার জন্য বলা হচ্ছে এমিটারটাকে হেভিলি ডোপ রাখা হয়। দ্য বেস ইজ লাইটলি ডোপড। আবার উল্টোভাবে কি করতে হয়? বেসটাকে আমরা লাইটলি ডোপ রাখি। কেন? ওই সেম কারণে মনে করো তোমার এখান থেকে 100টা হোল ফ্লো হয়ে বেসের মধ্য দিয়ে কালেক্টর আসবে। এখন বেস যদি 20টা ইলেকট্রন থাকে, বেসটাকে তুমি মনে করো হেভিলি ডোপ করছো, 20টা ইলেকট্রন আছে, তখন 100টা হোলের থেকে 20টা হোল কি হবে? 20টা ইলেকট্রনের সাথে কম্বাইন হয়ে যাবে না? তাহলে কালেক্টর কয়টা পৌঁছাতে পারতেছে? 80টা। কালেক্টর তাহলে এমিটার কারেন্ট 80% মাত্র পৌঁছাতে পারতেছে, কিন্তু বেসটাকে তো যদি আমরা আর একটু কম ডোপিং করি তাহলে আরো বেশি কালেক্টর পৌঁছাতে পারবে না। তার জন্য বলা হচ্ছে বেসটাকে লাইটলি ডোপ রাখতে হবে এবং ভেরি থিন রাখতে হবে। বুঝা গেছে? So that it passes most of the emitter injected charge carriers to the collector. আর কালেক্টরটাকে মডারেটলি ডোপ রাখা হবে, এটা ইম্পর্টেন্ট না বেশি। তাহলে আমরা কি দেখছি? দ্য ট্রানজিস্টর হ্যাজ 2 পিএন জাংশনস, ঠিক না? 2টা পিএন জাংশন আছে, এটা একটা পিএন জাংশন, এটা একটা পিএন জাংশন। তাহলে আমরা বলতে পারি যে ট্রানজিস্টরে কয়টা? 2টা ডায়োড আছে, একটা ট্রানজিস্টরে 2টা ডায়োড আছে। একটাকে আমরা বলতেছি এমিটার বেস ডায়োড, দ্য জাংশন বিটুইন এমিটার এন্ড বেস মে বি কল্ড এমিটার বেস ডায়োড or simply the emitter diode. At the junction between the base and collector may be called collector base diode or simply collector diode. তাহলে একটা ট্রানজিস্টরে কয়টা ডায়োড আছে? 2টা ডায়োড, একটা হচ্ছে এমিটার ডায়োড, একটা হচ্ছে কালেক্টর ডায়োড। এমিটার ডায়োড is always forward biased whereas collector diode is always reverse biased. যেহেতু এমিটার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, সেটার রেজিস্ট্যান্স কি হবে? স্মল হবে না? আর কম্পেয়ার টু কালেক্টর ডায়োড, কেন? কালেক্টর ডায়োডে কিসে আছে? রিভার্স বায়াস আছে, তার জন্য রেজিস্ট্যান্স কি হবে? বেশি হবে। তার জন্য আমরা যখন ভোল্টেজ ফর বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করবো, বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করবো, তখন এমিটার ডায়োডে আমাদের কম ভোল্টেজ অ্যাপ্লাই করলেও হবে, যেহেতু সেটার রেজিস্ট্যান্স ভেরি স্মল। কিন্তু কালেক্টর ডায়োডের রেজিস্ট্যান্স যেহেতু ভেরি হাই, সেটা আমাদের কী করতে হবে? বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি সিম্বলটা দেখি, দেখো এখানে কি দেখানো হচ্ছে, এখানে সিম্বলটা এরকম, এখানে সিম্বলটা কিরকম? মাল্টিপল সেলস দেখানো হচ্ছে, সেটা বোঝানো হচ্ছে যে এখানে একটু বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয় এটা থেকে। ঠিক আছে?
এরপরে ট্রানজিস্টর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখানো হয়েছে, যেগুলো আমরা জাস্ট পড়ছি অলরেডি। মনে করি এটা একটা এনপিএন ট্রানজিস্টর, তুমি এটাকে ফরওয়ার্ড বাইসে, এটা হচ্ছে এমিটার, এটা বেস, এটা কালেক্টর। এমিটারটাকে বেসের রেসপেক্টে ফরওয়ার্ড বাইসে কানেক্ট করলাম, কালেক্টরটাকে রিভার্স বাইসে রাখলাম। এবং তুমি যখন ভোল্টেজ সাপ্লাই করবে তখন কী হবে, এখান থেকে ইলেকট্রনগুলো ফ্লো হয়ে বেসের মধ্য দিয়ে কালেক্টরে আসবে। কিন্তু একটা যেহেতু বেসে অ্যাটলিস্ট কিছু ডোপিং রাখতে হবে, নাহলে সেটা পি টাইপের ম্যাটেরিয়াল হবে না। তার জন্য একটা পোর্শন এমিটার কারেন্টের একটা স্মল পোর্শন কী হবে, বেস কারেন্ট হিসেবে বের হয়ে যাবে, আর বাকি কারেন্টটা কোথায় চলে আসবে, কালেক্টর কারেন্ট হিসেবে কালেক্টরে ঢুকবে। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের প্রথম ইকুয়েশন IE is equal to IB plus IC. এমিটার কারেন্ট is equal to বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। যেহেতু বেসের ডোপিংটা ভেরি লাইট, দেখা যাবে কি আইবিটা আইর ম্যাক্সিমাম 5% হবে। মানে এটা যদি 100 হয়, এটা ম্যাক্সিমাম কত হবে, 5। আর এটা কত হবে, 95, 96, 97। মানে আইসিটা অলমোস্ট কিসের সমান হবে, আইর সমান হবে, আর আইবিটা ভেরি নেগলিজিবল হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না, আইসি বাই আই অলমোস্ট কিসের সমান হবে, 1 এর সমান বলতে পারি। আবার আইসি বাই আই এর একটা নাম আছে, সেটা হচ্ছে আলফা। আলফা মানে কি, আলফা যেগুলো আমরা কি দেখতেছি, আউটপুট কারেন্ট ডিভাইড বাই ইনপুট কারেন্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। কোনো কিছু আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলে সেটা কি বলে, এমপ্লিফিকেশন। তাহলে এটা যেহেতু কারেন্টে আউটপুট কারেন্টকে ইনপুট কারেন্ট দিয়ে ভাগ করতেছি আমরা, এটাকে আমরা কি বলতে পারি, কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। এমপ্লিফিকেশন, দেখো এখানে বলা আছে যে দেয়ার আর টু বেসিক ট্রানজিস্টর টাইপস, বিজেটি অ্যান্ড এফইটি, bipolar junction transistor and field effect transistor. Note that when you use the term transistor, it means BJT. নেক্সট আমরা ট্রানজিস্টরের সিম্বল আঁকা শিখব, মানে বিজেটি সিম্বল আঁকা শিখব। মুখস্থ করবো না, নিজেরা দেখে বুঝে বুঝে আঁক। এনপিএন পিএন দুটো আঁকার জন্য কি করতে হবে, প্রথমে একটা সার্কেল আঁকবে, তারপরে একটা লাইন ড্র করে, এটা হলো আমাদের বেস, দুটার জন্যই বেস হবে, লাইন ড্র করে বেস। বেসের এক পাশে থাকবে হচ্ছে এমিটার, আর এক পাশে থাকবে হচ্ছে কালেক্টর। এমিটার কালেক্টর। এখন এমিটার আর কালেক্টরের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করব, এমিটারের সাইডে একটা অ্যারো সাইন থাকবে, কালেক্টরের সাইডে কোনো অ্যারো সাইন দেওয়ার দরকার নেই। আবার এই অ্যারো সাইনটা এনপিএন এর জন্য এরকম বাইরের দিকে হবে, পিএনপির জন্য এরকম ভিতরের দিকে হবে। ঠিক আছে, এই অ্যারো সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, কারেন্টের ডিরেকশন। এনপিএন এর এমিটার থেকে বেসে কি ফ্লো করে, ইলেকট্রন ফ্লো করে না, তাহলে কারেন্টের ডিরেকশন উল্টা দিকে হবে না, তার জন্য কারেন্টের ডিরেকশনটা এরকম উল্টা দিকে। তাহলে এটা হচ্ছে এমিটার কারেন্ট। আর পিএনপির জন্য এমিটার থেকে বেসে কি ফ্লো করে, হোল ফ্লো করে না, তাহলে কারেন্ট ডিরেকশন কোন দিকে হবে, হোলের ফ্লোর দিকেই হবে। কারেন্ট ডিরেকশনটা হবে ঠিক আছে। তাহলে আই যদি বাইরের দিকে হয়, আই বের রাশি কোন দিকে হবে, এরকম হবে না, ভিতরের দিকে হবে না, যেহেতু আই ইজিক্যাল টু আই প্লাস আই সিক্স। আর এখানে ক্ষেত্রে আইটা যেহেতু ভিতরের দিকে, আই বের রাশি কোন দিকে হবে, এরকম বাইরের দিকে হবে না। তো এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, দেখো আইটা এদিক থেকে ফ্লো করে বেস থেকে কালেক্টর দিয়ে চলে যাচ্ছে, আর এটা যদি উল্টা, কালেক্টর থেকে ফ্লো করে বেস হয়ে এমিটারে যাচ্ছে, মানে কারেন্টের ডিরেকশন মতো ইলেকট্রনের উল্টা দিকে রাখা। এটা নেক্সট আমরা ট্রানজিস্টরের একটা অ্যাপ্লিকেশন দেখবো, ট্রানজিস্টর কিভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে সেটা একটু দেখবো। একটা এক্সাম্পল প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 8.1টা দেখি, প্রশ্নটা একটু পড়ো।
এখানে কি বলছে, এ কমন বেস ট্রানজিস্টর এমপ্লিফায়ার। কমন বেস ট্রানজিস্টর এমপ্লিফায়ার মানে কি, যে ট্রানজিস্টরটাতে বেসটা কমন আছে। দেখো এখানে বেসটা এমিটারের সাথে কানেক্টেড আছে, কালেক্টরের সাথে কানেক্টেড আছে না, তাহলে এটার নাম কি, কমন বেস ট্রানজিস্টর এমপ্লিফায়ার। ট্রানজিস্টর কমন এমিটারও হতে পারে, কমন কালেক্টর হতে পারে, যেটা আমরা পরবর্তীতে মানে এটা দিয়ে কমন বেস বলতে এটা বোঝানো হচ্ছে না যে বেসটা এদের সাথেও ফিজিক্যাল আর এই যে স্ট্রাকচারাল কানেকশন সেটা বলা হচ্ছে না, মানে ইলেকট্রিক্যাল কানেকশনটা বোঝানো হচ্ছে। মানে সেম ট্রানজিস্টর আমরা দেখবো হচ্ছে কি আবার কমন এমিটার হিসেবে ইউজ করা যায়, কমন কালেক্টর হিসেবে ইউজ করা যায়, সেটা আমরা পরে দেখবো। এই প্রবলেমের ক্ষেত্রে, এক্সাম্পলের ক্ষেত্রে বলা হচ্ছে ট্রানজিস্টরের কমন বেস মানে এরকম, বেসটা এমিটারের সাথে কানেক্টেড আছে, কালেক্টরের সাথে কানেক্টেড আছে। সেটা ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 ওহম, আউটপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 কিলো ওহম। এটা স্বাভাবিক না, কারণ ইনপুট রেজিস্ট্যান্স মানে এমিটার ডায়োডে কিছু আছে, ফরওয়ার্ড বেস আছে, তার জন্য সেটা রেজিস্ট্যান্স এত লো, আর কালেক্টরটা যেহেতু রিভার্স বেস আছে সেটা রেজিস্ট্যান্স এত হাই। দ্য কালেক্টর লোড ইজ 1 কিলো ওহম, মানে কালেক্টরের সাথে একটা 1 কিলো ওহমের লোড কানেক্টেড আছে। লোড থেকে আমরা কিনি সবসময় আউটপুটটা নিই। এরপর কি বলা হয়েছে, ইফ এ সিগন্যাল অফ 500 মিলিভোল্ট ইজ অ্যাপ্লাইড বিটুইন এমিটার অ্যান্ড বেস, ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। যদি এমিটার আর বেসের মাঝখানে তুমি একটা 500 মিলিভোল্টের সিগন্যাল অ্যাপ্লাই করো, এই ট্রানজিস্টরের এমপ্লিফিকেশন মানে ভোল্টেজ এমপ্লিফিকেশন কতটুকু হচ্ছে সেটা বের করতে বলছে। ভোল্টেজ এমপ্লিফিকেশন মানে কি, মানে এই যে ইনপুট সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছি সেটা আউটপুটে এসে কত গুণ এমপ্লিফাই হচ্ছে, কত গুণ বৃদ্ধি পাচ্ছে সেটা আমাদেরকে বের করতে বলছে। আর কি বলা হয়েছে, আলফা অলমোস্ট ওয়ানের কাছাকাছি, মানে আইসি অলমোস্ট আই সমান। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে বলছে কি ভোল্টেজ এমপ্লিফিকেশন। ভোল্টেজ এমপ্লিফিকেশন মানে কি হবে, ভি আউট ডিভাইড বাই ভি ইনপুট না, ভি ইনপুট দেওয়া আছে অলরেডি কত 500 মিলিভোল্ট, ভি আউট সরাসরি দেওয়া নেই, কিন্তু ভি আউট মানে কোন ভোল্টেজ, এই ভোল্টেজটা না, ভি আউট ইজ ইকুয়াল টু কি হবে আইসি ইনটু আরসি না, এটা কারেন্ট কত আইসি আর রেজিস্ট্যান্স কত আরসি। আরসি দেওয়া আছে 100 কিলো ওহম, না সরি 1 কিলো ওহম, কিন্তু আইসি কি দেওয়া আছে, দেওয়া নেই, কিন্তু আমাদেরকে বলা হয়েছে আলফা অলমোস্ট 1 এর সমান। তাহলে আমরা কি বলতে পারি, আইসি অলমোস্ট 3 সমান হবে, আই এ সমান হবে। আই কি বের করতে পারবো না, আই মানে কি ইনপুট ভোল্টেজ, এই ভোল্টেজ যদি আমরা এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি আইটা বের হয়ে যাবে না, তাহলে আই ইকুয়াল টু কি হবে 500 মিলিভোল্ট ডিভাইড বাই 20 ওহম, তার মানে কত আসতেছে 25 মিলি অ্যাম্পিয়ার। আর আইসি যেহেতু অলমোস্ট আই সমান, আইসি কে আমরা কত ধরে নিতে পারি 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভি আউট কত হবে 25 ইনটু 1 কিলো, তার মানে কত 25 ভোল্ট। তাহলে আমাদের অ্যাম্প্লিফিকেশন কত হবে 25 ভোল্ট ডিভাইড বাই 500 মিলিভোল্ট, মানে কত 50। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, এই ট্রানজিস্টরের যে একটা 500 মিলিভোল্টের সিগন্যাল অ্যাপ্লাই করা হয়েছে ইনপুটে, আউটপুটে কত পাচ্ছি 25 ভোল্ট, তার মানে ইনপুট সিগন্যালটা কত গুণ বৃদ্ধি পাইছে 50 টাইমস এমপ্লিফিকেশন হয়েছে। ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করতেছে, একটা ভোল্টেজ এমপ্লিফায়ার হিসেবে কাজ করতেছে, সেটাই বলা হচ্ছে। বুঝতে পারছো? নেক্সট আমরা ট্রানজিস্টরের কানেকশনগুলো দেখবো। কানেকশন বলতে যেটা বলতেছিলাম, কমন বেস কানেকশন, কমন এমিটার কানেকশন, কমন কালেক্টর কানেকশন, সেগুলো আমরা একটু ভালো করে দেখবো। এতগুলো কিন্তু কারো কোনো কোয়েশন থাকবে বলতে পারো। ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে এমিটার বেস একটা জাংশন না, পিএন জাংশন, সেটার রেজিস্ট্যান্স, পিএন জাংশনের রেজিস্ট্যান্স, সেটা কোনো ফিজিক্যাল রেজিস্টর না। আবার এখানে যে আউটপুট রেজিস্ট্যান্স দেখতেছো সেটাও সেম কালেক্টর বেস জাংশনের রেজিস্ট্যান্স, কালেক্টর বেস একটা জাংশনের একটা ডায়োড না, সেটার রেজিস্ট্যান্স। নেক্সট আমরা কি দেখবো, ট্রানজিস্টরের কানেকশন, কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টরগুলো ডিটেলসে দেখবো। তাহলে প্রথমে আমরা কমন বেস কানেকশনটা দেখি। কমন বেস কানেকশনের সার্কিট ডায়াগ্রামগুলো একটু আঁকা শিখি ভালো করে, এনপিএন এবং পিএনপি। বইয়ে দেখবে না, মুখস্থ করবে না, জাস্ট আমরা দেখি নিজেরা নিজেরা আঁকি বুঝে বুঝে যারা দেখবো হচ্ছে মুখস্থ করতে হবে না। তাহলে কি বলা হচ্ছে, কমন আমাদের এখন প্রশ্ন হচ্ছে কমন বেস ট্রানজিস্টরের ডায়াগ্রাম আঁকা, সার্কিট ডায়াগ্রাম, কমন বেস এনপিএন ট্রানজিস্টর আর কমন বেস পিএনপি ট্রানজিস্টরের সার্কিট ডায়াগ্রাম আমরা আঁকবো।
ঠিক আছে? তাহলে এনপিএনটা আমি আঁকে দিচ্ছি, পিএনপি তোমরা নিজে রাখবে। তাহলে কি কি মাথায় রাখতে হবে, কি কি কন্ডিশন? বেসটাকে কমন রাখতে হবে, ইলেকট্রিক্যাল কমন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, এমিটারটাকে ফরওয়ার্ড বেস রাখতে হবে উইথ রেসপেক্ট টু বেস, কালেক্টরটাকে রিভার্স বেস রাখতে হবে। থার্ড শর্ত, এমিটার বেস জাংশনে ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করবো, কালেক্টর থেকে কি নিব, আউটপুট নেব। এই তিনটা জিনিস মাথায় রেখে আমাদের মুখস্থ করতে হবে না। তো প্রথমে আমরা কি করবো, সিম্বলটা আনবো, বেস, এমিটার, কালেক্টর, এমিটার, কালেক্টর, বেস। আমরা কি করতেছি, এমিটার আর বেসে ইনপুট অ্যাপ্লাই করতেছি, আর এমিটারটাকে কিসে রাখতে হবে, এখানে আমি ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করতেছি। এমিটারটাকে কিসে রাখতে হবে, ফরওয়ার্ড বেস রাখতে হবে না? এমিটারটা এখানে কি টাইপের, এন টাইপের। এদিকে যে সোর্সটা থাকবে সেটা নেগেটিভ টার্মিনাল এখানে, পজিটিভ টার্মিনাল এখানে। এটার নাম দিতে পারি আমরা ভিইইউ, মানে এমিটারের সাপ্লাই ভোল্টেজ। কালেক্টরটা নিচে রাখতে হবে রিভার্স বায়াসে। তাহলে এদিকে যে সোর্সটা থাকবে সেটার পজিটিভ টার্মিনাল করে কানেক্টেড থাকবে কালেক্টর দিয়ে। পজিটিভ টার্মিনালটা কালেক্টরের দিকে থাকবে, আর কালেক্টরে কি থাকবে, একটা লোড থাকবে না, নাম দিতে পারি আরসি। এখানে আমরা কি নিব, আউটপুটটা নিব, এটার নাম দিতে পারি ভিসিসি, মানে কালেক্টরের সাপ্লাই ভোল্টেজ। কারেন্টের ডিরেকশনগুলো কিরকম ছিল, আই এদিকে ছিল না, আই কোন দিকে ছিল, এদিকে আই ছিল হচ্ছে। তো আমাদের সার্কিট টাকা দিল, কিছু মুখস্থ করতে হইল না। ঠিক আছে, তাহলে এখন তোমরা পিএনপিটাকে ফেলো তো, কমন বেস পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, তাহলে কি কি চেঞ্জ হবে পিএনপিতে, সিম্বলটা চেঞ্জ হবে, কারেন্টের ডিরেকশনগুলো চেঞ্জ হবে, এই সোর্সের পোলারিটিগুলো চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আঁকলাম আমরা। এখন হচ্ছে ইকুয়েশনগুলো কি কি লাগবে আমরা দেখি। একটা ইকুয়েশন আমরা অলরেডি শিখছি, আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, কারেন্টের ডিউপ্লিকেশন ফ্যাক্টর আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই। ইকুয়েশনগুলো অলরেডি দেখছি আমরা। এখন তাহলে আইসি ইজ ইকুয়াল টু যদি আলফা ইজ ইকুয়াল টু যদি আইসি বাই আই হয়, আইসি ইজ ইকুয়াল টু কি হওয়ার কথা, আলফা আই না? কিন্তু আমি বইয়ে যদি টোটাল কালেক্টর কারেন্টের ইকুয়েশনটা দেখি, তাহলে এখানে কি লেখা দেখো, টোটাল কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস আই লিকেজ। আলফা আইটা তো আছেই, সাথে একটা আমরা কারেন্ট অ্যাড করা হয়েছে আই লিকেজ। এই কারেন্টটা কোথেকে আসতেছে, এটা হচ্ছে কি মানে এমিটার থেকে যেটা বেস আসতেছে সেটা না, এটা হচ্ছে বেসটা। আমরা একদম প্রথম ক্লাসে পড়ছিলাম মনে আছে, পিএন জাংশনের যখন রিভার্স বেসে থাকে, একটা পিএন জাংশন ডায়োড যখন রিভার্স বেসে থাকে তার মধ্যে একটা স্মল কারেন্ট ফ্লো হয়। রিভার্স বেসে তো কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না, কিন্তু আমরা দেখবো যে পি টাইপের কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে না, আর এন টাইপের কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে, সেই মাইনরিটি ক্যারিয়ারগুলো ফ্লো করতে পারে। তাই জন্য একটা আমরা স্মল কারেন্ট পাই। কোনো একটা পিএন জাংশন যখন রিভার্স বেসে থাকে, ওই জাংশনের মধ্যে একটা স্মল কারেন্ট ফ্লো করে, যেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোয়ের জন্য। সেই কারেন্টটাকে এখানে বলছে লিকেজ কারেন্ট। যেহেতু কালেক্টরটা বেসের সাথে রিভার্স বায়াসে কানেক্টেড আছে, তাহলে কালেক্টর থেকে বেস থেকে কালেক্টর সবসময় একটা কারেন্ট ফ্লো করবে। সেটা তুমি যদি এমিটারটা ওপেনও করে দাও তবুও ফ্লো করবে। ঠিক আছে, তার জন্য এই কারেন্টটার নাম হচ্ছে লিকেজ কারেন্ট। এই কারেন্টটা খুবই নর্মালি খুবই কম হয়, ভেরি মানে ন্যানো এম্পিয়ার। ঠিক আছে, আবার যেহেতু এই কারেন্টটা তুমি এমিটার ওপেন করে দিলেও ফ্লো করবে। আমি কি বলতেছি, তুমি যদি এমিটারটা ওপেনও করে দাও, এরকম মনে করো তুমি এমিটার ওপেন করে দিছো, তবুও দেখো বেস থেকে কালেক্টরে এই কারেন্টটা ফ্লো করতেছে। তার জন্য কারেন্টের একটা নাম দেওয়া হয়েছে আইসিবিইউ। আইসিবিইউ মানে কি, কালেক্টর, সি মানে কালেক্টর, বি মানে বেস, কালেক্টর আর বেসের মধ্যকার কারেন্ট। ও দিয়ে কি বোঝানো হচ্ছে, ইভেন ইফ এমিটার ইজ ওপেন, মানে ইনপুটটা যদি ওপেনও থাকে তবুও বেস থেকে কালেক্টরের কারেন্টটা ফ্লো করতেছে। কেন? কারণ বেস কালেক্টরের সাথে রিভার্স বায়াসে কানেক্টেড আছে, এই কারণে। এর কারেন্টের নাম কি, আইসিবিইউ। তাহলে আমরা কি বলতে পারি, আইসি ইকুয়াল টু আলফা আই প্লাস
আইসিবিও। এই কারেন্টের একটা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? মনে করো তুমি ল্যাবে গিয়ে এমিটারটা ওপেন করে দিলা, এরকম বেসটা কালেক্টর সাথে রিভার্স বেস কানেক্ট করলা, তো তুমি একটা এমিটার যোগ করলে, এখানে এমিটার যোগ করলে তুমি আইসিবিওটা মেজার করতে পারবো না। তুমি যদি দেখো যে আইসিবিওটা মিলি অ্যাম্পিয়ারে আসতেছে, কিসে আসার কথা? ন্যানো অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম 0.1 মাইক্রো অ্যাম্পিয়ার, এরকম 0.2 মাইক্রো অ্যাম্পিয়ার। তুমি দেখো যে মিলি অ্যাম্পিয়ার আসতেছে বা হাই মাইক্রো অ্যাম্পিয়ার আসতেছে, এটা এক্সেসিভ মেটা। তাহলে তুমি কি বুঝবা? ট্রানজিস্টরে একটা ফল্ট আছে, ঠিক আছে? A faulty transistor will often have excessive leakage current. তার মানে ট্রানজিস্টরের ফল্ট আছে নাকি সেটা বোঝার একটা ওয়ে হচ্ছে লিকেজ কারেন্টটা মেজার করে দেখা। বুঝা গেছে? নেক্সট আমরা কিছু সিম্পল প্রবলেম সলভ করি। দেখো একটা দেখো 8.2 তে কি বলা হয়েছে। পারবো না, কমন বেস কানেকশনে আই দেওয়া আছে, আইসি দেওয়া আছে, আই বের করতে বলছে। আই বেসিক্যালি কি হয়? আই মাইনাস আইসি। এটাতে আলফা দেওয়া আছে, আই দেওয়া আছে, আই বের করতে বলছে। তাহলে আইসি বাই আই, আই শুধু আলফা ইজিক্যাল আইসি বাই থেকে আমরা আইসি বের করে ফেলবো, আই থেকে আইসি বিয়োগ দিলে আই বের হয়ে যাবে। এরপর এটা পারবো 8.5টা করে ফেলো তো দেখি। কি বলছে? কি কি দেওয়া আছে? আই দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে? বলছে ইফ দ্য এমিটার সার্কিট ইজ ওপেন কালেক্টর কারেন্ট ইজ 50 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা কি? আইসিবিও না? মানে এমিটার ওপেন থাকলে, যদি এমিটার ওপেন থাকে, কালেক্টরে যে কারেন্টটা তা পাবো সেটা কি? আইসিবিও না? তাহলে আই দেওয়া আছে, আইসিবিও দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আমাদেরকে কি বের করতে বলছে? টোটাল কালেক্টর কারেন্ট। তাহলে জাস্ট আমরা এই সূত্রে মাল্টিপ্লাই হয়ে যাবে না? 0.92 ইন্টু 1 প্লাস 50 মাইক্রো অ্যাম্পিয়ার মানে কত? 0.05 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম 0.97 মিলি অ্যাম্পিয়ার টোটাল কালেক্টর কারেন্ট। ঠিক আছে? এরপর একটা করে ফেলো 8.6। কি কি দেওয়া আছে? আলফা, তারপর আরসি, আবার আরসির অ্যাক্রসে ভোল্টেজটা দেওয়া আছে 2 ভোল্ট। তাহলে আমরা কি বের করে ফেলতে পারবো? আইসি বের করে ফেলতে পারবো না? 2 ভোল্টকে যদি 2 কিলো ওহম দিয়ে ভাগ করি কি বের হয়ে যাবে? আইসি, আইসি 1 মিলি অ্যাম্পিয়ার। আলফা দেওয়া আছে, আমাদের কি বের করতে বলছে? বিটা, সরি আইবি। তাহলে আমরা আলফা দেওয়া আছে, আইসি দেওয়া আছে, সেখান থেকে কি বের করে ফেলতে পারি? আই বের করে ফেলতে পারি। আই থেকে আইসি বিয়োগ দিলে কি বের হয়ে যাবে? আইবি বের হয়ে যাবে। ঠিক না? মানে সার্কিটটা এরকম, একটা কালেক্টরের সাথে 2 কিলো ওহম রেজিস্টার আছে, 2 ভোল্ট কানেক্ট, সেটার ভোল্টেজ, তার মানে আইসি কত হবে? 1 মিলি অ্যাম্পিয়ার। আইসি কত? 1 মিলি অ্যাম্পিয়ার। আবার আইসিকে যদি আলফা দিয়ে ভাগ করে আমরা আই পেয়ে গেলাম, আই থেকে আইসি বিয়োগ দিলে আইবি পেয়ে যাবে। এটা কত? এখানে কি বের করতে বলছে? আইসি আর ভিসিবি। আইসি মানে হচ্ছে কালেক্টরের কারেন্ট। এখন কালেক্টর কারেন্ট যদি আমরা এদিক থেকে বের করতে পারতেছি না কেন? কারণ ভোল্টেজ দেওয়া নাই, আর সি ভোল্টেজ দেওয়া আছে, দেওয়া নাই, এরকম বের করতে পারতেছি না। কিন্তু যেহেতু এটা একটা ট্রানজিস্টর বিজেটি, আমরা কি জানি? আলফা যে দেওয়া নাই, আলফা না দেওয়া না থাকলে আমরা 1 ধরে নিতে পারি না? আলফা দেওয়া না থাকলে আমরা 1 ধরে নিতে পারি, মানে আইসিটা আই সমান ধরে নিতে পারি।
আইসি যেহেতু আমরা সরাসরি লিখতে বের করতে পারতেছি না, কিন্তু আমরা যদি আলফা 1 ধরে নিই, আইসি ইকুয়াল টু কি হবে, আই। তাহলে আইটা বের করলে সেটা আমরা আইসি বলতে পারছি, এটাই আইসি। আই কি বের করা যাবে? আই কে বের করবো? আই মানে কারেন্টটা না, এটা এই রেজিস্ট্যান্স কারেন্ট হচ্ছে আই। কোন রেজিস্ট্যান্স কারেন্ট বের করার সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে কি ওহমস ল, মানে ওই রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ কত হবে? 8 - 0.7, তার মানে হচ্ছে, মানে এই পাশ থেকে কারেন্ট যাচ্ছে, এই পাশে ভোল্টেজ কত? -0.7 না? এটা কি, এটা এন। এরকম না? কারণ এটা এন, এটা পি, এটা কিসের সাথে ফরওয়ার্ড বেসিস, তারপর এটা সি, আবার বলা হচ্ছে এটা সিলিকন। তাহলে এদিকে 0 মানে মাইনাস থেকে কানেক্টেড আছে না, তাহলে আমরা কি বলতে পারি, আই ইজ ইকুয়াল টু -0.7 মাইনাস কত হবে, -8 না? আবার এই পাশে কি কানেক্টেড আছে, -8, তাহলে -0.7 -8 ডিভাইড বাই 1.5 কিলো, তার মানে 7.34 ডিভাইড বাই 1.5 কিলো, তার মানে কত, 4.87 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি আই হয়, আইসি কত হবে, অলমোস্ট 4.87 মিলি। বুঝা গেছে? বা তুমি চাইলে কেভিএল চিন্তা করতে পারো, এটা আই না, তাহলে এদিকে কি আছে, -0.7 মাইনাস আই আর ই প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে আলটিমেটলি কি আসবে, আই ইজ ইকুয়াল টু 7.3 ডিভাইডেড বাই 1.5। এরপর কি বের করতে বলছে, ভিসিবি। কেন সবাই বুঝতে পারছো? ভিসিবি মানে কি, কালেক্টর থেকে বেস পর্যন্ত ভোল্টেজ না, এটা কালেক্টর না, এটা কি বেস। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ আমরা কি বলতে পারি, ভিসিবি বলতে পারি। এই লোকে তুমি কেভিএল অ্যাপ্লাই করো, এটা যেহেতু আইসি এদিকে ফ্লো করতেছে, এটা কি আসবে, প্রথমে প্লাস ভিসিসি না, তারপরে মাইনাস আইসি আর সি, যেহেতু কারেন্ট হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তারপরে কি হবে, মাইনাস, এদিকে আসলে লাস্টে ভিসিবি না, মাইনাস না, তাহলে মাইনাস ভিসিবি ইজ ইকুয়াল টু 0, তাহলে ভিসিবি ইজ ইকুয়াল টু কি হবে, ভিসিসি মাইনাস আইসি আর সি। ভিসিসি ও দেওয়া আছে, আর সি ও দেওয়া আছে, আইসি অলরেডি বের করে দিচ্ছি, এখান থেকে আমরা ভিসিবিটা বের করব না, ওটা তো ফরওয়ার্ড বাইস নাই। বুঝতে পারছো সবাই? নেক্সট আমরা দেখবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ কমন বেস কানেকশন। মানে এতক্ষণ পর্যন্ত আমরা কমন বেস কানেকশনের ক্যারেক্টারিস্টিক্স করছি, কম বেশি করে করছি, বাট এখানে কমন বেসের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দুইটা কার্ভের মাধ্যমে দেখবো, দুইটা গ্রাফের মাধ্যমে দেখবো, ঠিক আছে? এই কমন বেস ট্রানজিস্টরে কয়টা ডায়োড আছে, দুইটা ডায়োড না, একটা এমিটার বেস ডায়োড, একটা কালেক্টর বেস ডায়োড। এমিটার বেস যে ডায়োডটা আছে সেটা কি ইনপুট ডায়োড, কালেক্টর বেস ডায়োডটাকে আমরা কি বলতে পারি, আউটপুট ডায়োড। তাহলে এমিটার বেস ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স আমরা কি বলতে পারি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। কালেক্টর বেস ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারি, কালেক্টর ক্যারেক্টারিস্টিক্স, সরি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, মানে কোনো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যখন ড্র করতে হয় ডায়োডের,
সেটা আসলে আমরা কি দেখাই যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু, এই ভোল্টেজের সাথে সাথে ডায়োডের মধ্যে যে কারেন্টটা পাস করতেছে সেটা কিরকম চেঞ্জ বিহেভ করতেছে, সেটাকে কি বলে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তাহলে এখানে এমিটার বেস যে ডায়োডটা আছে সেটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি আমরা কি বলতে পারি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। কালেক্টর বেস যে ডায়োডটা আছে সেটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কি বলতে পারি, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ঠিক আছে, তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখি বুঝতে পারতে আপনাকে স্ট্রেনটা বুঝতে পারলে আমরা এনাফ আমাদের জন্য, ভ্যালুগুলো বুঝতে পারবো। তো ইনপুট সাইডটা কি, এমিটার বেস সাইডটা ইনপুট না, ইনপুট জাংশন। তাহলে ইনপুট ভোল্টেজটাকে কি বলতে পারি আমরা, ইনপুট জাংশনের ভোল্টেজটাকে এমিটার থেকে বেস পর্যন্ত ভোল্টেজটাকে বলতে পারি না ইনপুট ভোল্টেজ। ভিইবি হচ্ছে আমাদের ইনপুট জাংশনের ভোল্টেজ। আর ইনপুট কারেন্ট কি, এমিটার কারেন্টটা ইনপুট কারেন্ট না, আই। তাহলে ভিইবির সাথে সাথে আইটার চেঞ্জটাকে আমরা কি বলতে পারি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই গ্রাফটা কিরকম হচ্ছে, দুইটা দেখা যাবে না, একটা গ্রাফ কি হবে, আমরা কি দেখতেছি ভোল্টেজ অল্প একটু চেঞ্জ করলে কারেন্টটা অনেক র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে না। আমাদের প্রথম অবজারভেশন কি, আই ইনক্রিজেস র্যাপিডলি অ্যাজ ভিইবি ইনক্রিজেস। ভিইবি ইনক্রিজ করলে আইটা র্যাপিডলি ইনক্রিজ হয়। এটার মানে কি, এটার মানে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সটা ভেরি স্মল না, ইমিটার বেস জাংশনটা রেজিস্ট্যান্সটা কি দেখছিলাম ভেরি লো হয়, তার জন্য ভোল্টেজ অল্প একটু বাড়ালে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আর যদি ছোট হয় ভি একটু বাড়ালে আইটা কি অনেক বেশি বাড়বে না, সেটাই বোঝানো হচ্ছে। বুঝা গেছে। আবার সেকেন্ড একটা কার্ভ অ্যাড করে কি দেখানো হচ্ছে, এখানে এই দুইটা কার্ভ আসলে একই, একটু বলতে আসছে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, তুমি যদি ভিসিবি চেঞ্জ করো তাও কি হবে না, আইটা চেঞ্জ হবে না, কারণ ভিসিবির সাথে আইয়ের কোনো সম্পর্ক আছে, আই তো এমিটার কারেন্ট, আর ভিসিবি মানে কালেক্টর সাইডের ভোল্টেজ, কালেক্টর সাইডের ভোল্টেজ চেঞ্জ করলে তো আই চেঞ্জ হওয়ার কথাও না, সেটা এখানে সেকেন্ড একটা কার্ভ অ্যাড করে দেখানো হয়েছে। তাহলে কি দেখতেছি, সেকেন্ড অবজারভেশন কি, the emitter current is almost independent of collector base voltage VC। ঠিক আছে, তাহলে জাস্ট প্রথমে আমরা কি করব, x axis এরকম কার্ভ ড্র করব VEB, y axis হচ্ছে I। প্রথমে একটা কার্ভ অ্যাড করে কি দেখাচ্ছি, ভোল্টেজ অল্প একটু বাড়লে কারেন্টটা অনেক র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে। সেকেন্ড একটা কার্ভ অ্যাড করে কি দেখাচ্ছি, মানে ভিসিবি চেঞ্জ করলেও, মনে করো ভিসিবি এখানে 0 ভোল্ট এখানে 5 ভোল্ট, ভিসিবি চেঞ্জ করলেও আইটা এফেক্টেড হচ্ছে না। তাহলে প্রথম অবজারভেশন কি আমাদের, I increases rapidly with VEB, that means the input resistance is very low. Our second observation is I is almost independent of collector base voltage. তাহলে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আমাদের মোটামুটি কভার হয়ে গেল না কার্ভের মাধ্যমে, সেটাই কেন দেখানো হয়েছে। বুঝা গেছে, একটু পড়ে দেখো, কোনো কোশ্চেন তো বলো। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যখন ড্র করবো সেটার এক্স অ্যাক্সিসে কি থাকবে আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? ভিসিবি কালেক্টর টু বেস ভোল্টেজ, আর ওয়াই অ্যাক্সিসে আইসি আউটপুট কারেন্ট আইসি। তাহলে ভিসিবি ভার্সেস আইসি কার্ভটাকে আমরা কি বলবো, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। কার্ভটা কিরকম হতে পারে, আমরা দেখবো যে আমরা আইসির ইকুয়েশনটা কি ছিল, আইসি ইকুয়াল টু আলফা ই না, তাহলে আইসির সাথে ভিসিবির কোনো সম্পর্ক আছে সরাসরি আছে, সরাসরি আইসি কখন চেঞ্জ হয়, যখন আই চেঞ্জ হয়। তাহলে কার্ভটা দেখো আমরা ভিসিবি ভার্সেস আইসি কার্ভটা ড্র করলে আমরা কি দেখতেছি, ভিসিবি চেঞ্জ করলে আইসিটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আরেকটু ভালো করে দেখলে শুরুতে একটু চেঞ্জ হচ্ছে না, এই ভ্যালুটা হচ্ছে নরমালি 1 ভোল্টের চেয়ে কম। এই ভোল্টেজটা কেন দরকার হয়, এই ভোল্টেজটা মিনিমাম ভোল্টেজটা ভিসিবি না হইলে ট্রানজিস্টরটা অপারেট করবে না, এই কারণে। তাহলে আমি কি বলতে পারি, প্রথম অবজারভেশন কি, IC increases with VCB at very low voltage। ঠিক আছে, দেখো IC collector current IC varies with VCB only at very low voltage। The transistor is never operated in this region। ঠিক আছে, above this voltage এই যে এটা 0.2 0.3 এর পরে নি ভোল্টেজ 0.3 0.4 যে ভ্যালুটা থাকুক সেটার উপরে চলে গেলে তখন কি হবে, the collector current এর উপরে চলে গেলে the collector current becomes constant as indicated by the horizontal curve। কালেক্টর কারেন্ট কখন চেঞ্জ হবে, যখন আমাদের এমিটার কারেন্ট চেঞ্জ হবে। আর কোন রিলেশন ফলো করবে, আইসি ইকুয়াল টু আলফা, মানে আইসিটা অলমোস্ট আই এর সমান হবে। দেখো আমরা ভিসিবি চেঞ্জ করতেছি, শুরুতে ভিসিবির সাথে আইসিটা চেঞ্জ হচ্ছে, এবং ভিসিবি চেঞ্জ করলে আইসি কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। আইসি কখন চেঞ্জ হচ্ছে, তুমি যখন আই চেঞ্জ করতেছো, আই যখন 1 মিলি অ্যাম্পিয়ার, আইসি অলমোস্ট কত 1 মিলি অ্যাম্পিয়ার, আই যখন 2 মিলি অ্যাম্পিয়ার, আইসি অলমোস্ট 2 মিলি অ্যাম্পিয়ার, কারণ আইসি অলমোস্ট কিসের সমান হয়,
আই সমান হয়, আই সি ইকুয়াল টু আলফা আই, আলফা ভ্যালু অলমোস্ট কিসের সমান হয়, 1 এর সমান হয় কারণ। ঠিক আছে, এগুলি হচ্ছে আমাদের অবজারভেশন। আমরা যদি ভিসিবি অনেক চেঞ্জও করি, এ ভেরি লার্জ চেঞ্জ ইন কালেক্টর বেস ভোল্টেজ প্রডিউসেস অনলি এ টাইনি চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট। কারণ কি? কারণ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্সটা কি ভেরি হাই। কারণ ঠিক আছে, তাহলে পড়ে দেখো একটু। সবাই বুঝতে পারছো? তাহলে দেখো মুখস্থ করার কিছু, আমি কি করবো প্রথমে এরকম আমাকে এটা ড্র করতে বলা হইলো, বিসিবি ভার্সেস আইসির কার্ভ। তুমি কি দেখাবো যে এরকম একটু শুরুতে চেঞ্জ হচ্ছে, এরপর বিসিবি চেঞ্জ করলে আর কি হচ্ছে না, আইসি চেঞ্জ হচ্ছে না। আইসি কখন চেঞ্জ হবে? যদি আমরা আই চেঞ্জ করি, আমরা আই বাড়াইলাম, আই একটু বাড়লো। এত পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে বল? কোনো কোয়েশ্চেন আছে? আমরা দেখবো যে কমন এমিটার কানেকশন। কমন এমিটার কানেকশনের সার্কিট ডায়াগ্রামগুলো দেখি। আগেরটার মতো এনপিএন পিএনপি। আগেরটাতে বেসটা কমন ছিল, এখানে কি হবে? এমিটারটা কমন থাকবে। তারপরে সিম্বলটা একটা আমরা কি সিম্বলটা আগের মতোই, বাট দূরে এটা এমিটার, বেস, কালেক্টর। এখানে এমিটারটা বেসের সাথে কানেক্টেড থাকবে, আর এমিটারটা কিসে রাখতে হবে? ফরওয়ার্ড বাইসে। তো এমিটারটা এন টাইপের না এখানে, তো এদিকে যে সোর্সটা থাকবে সেটা নেগেটিভটা এমিটারের দিকে, পজিটিভটা বেসের দিকে। আর বেস এমিটার জাংশনে আমরা কি করতেছি? ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করতেছি। কালেক্টরটা কিসে রাখতে হবে? রিভার্স বায়াসে। যেটা কালেক্টরটা এন টাইপের না, এদিকে যে সোর্সটা থাকবে সেটা পজিটিভটা কালেক্টরের দিকে থাকবে। আর কালেক্টরের সাথে যে আরসিটা কানেক্টেড থাকবে সেটা আমরা কি নিব? আউটপুটটা নেব। কারেন্টের ডিরেকশনগুলো আগের মতো, এখানে এমিটার কারেন্ট বাইরের দিকে, বেস কারেন্ট ভিতরের দিকে। ঠিক আছে, এটার নাম কি? কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর। শর্ত কিন্তু আগের মতো, এমিটারটাকে ফরওয়ার্ড বাইস রাখতে হবে উইথ রেসপেক্ট টু বেস, কালেক্টরটাকে রিভার্স বাইস রাখতে হবে। তোমরা পিএনপিটা কি করবো? কমন এমিটার পিএনপি। আচ্ছা, জাস্ট ভোল্টেজের পোলারিটিগুলো চেঞ্জ হবে আর কারেন্টের ডিরেকশন চেঞ্জ হবে। আচ্ছা, ইকুয়েশনগুলো কি কি লাগবে? কমন বেসের জন্য কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর কি ছিল? আলফা। আলফা ইজ ইকুয়াল টু কি ছিল? আইসি বাই আই। আর কমন বেসের জন্য, কমন এমিটারের জন্য কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরকে বলা হচ্ছে বিটা। বিটা ইজ ইকুয়াল টু কি হবে? আউটপুট কারেন্ট আইসি ডিভাইড বাই ইনপুট কারেন্ট কি এখানে আইবি না, তাহলে আইসি বাই আইবি। কমন বেসের জন্য টোটাল কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল ছিল আলফা ই প্লাস আইসি বিও। এটার জন্য কি হবে? আইসি ইকুয়াল টু বিটা আইবি প্লাস আইসি ইও। এটা তো বুঝতে পারছি, এটা ইনপুট থেকে আসতেছে বিটা আইবিটা, এটা কোথা থেকে আসতেছে? আগের মতো এমিটারটা কালেক্টরের সাথে রিভার্স বাইসে কানেক্টেড আছে না, তাহলে এটার মধ্যে একটা লিকেজ কারেন্ট ফ্লো করবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আইসিইও। কি বলতেছি এটাকে? আইসিইও। আমরা যদি বেসটা ওপেনও করে দিই, মানে ইনপুটটা যদি এখান থেকে ওপেনও করে দিই, তবুও কিন্তু এমিটার থেকে কালেক্টরে কারেন্টটা ফ্লো হবে। কিরকম? এরকম। তুমি যদি বেসটা ওপেনও করে দাও, এমিটার থেকে কালেক্টরে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটার নাম কি? আইসিইও। তাহলে টোটাল কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল কি হবে যখন বেসটাও কানেক্টেড আছে? বিটা আইবি প্লাস আইসিইও। ঠিক আছে? আবার আলফা আর বিটার কিছু রিলেশন আছে যেগুলো আমাদের বিভিন্ন প্রবলেম কাজে লাগতে পারে। বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, আর আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা।
আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখো 8.8 আলফা দেওয়া আছে, বিটা বের করতে বলছে, জাস্ট সূত্র ইউজ করে দেবো, বিটা ইজিক্যাল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। আলফা বিটার কিন্তু কোনো ইউনিট থাকবে না, যেহেতু এটা একটা রেশিও। 8.9 কি বলছে? ক্যালকুলেট আই ইন এ ট্রানজিস্টর ফর হুইচ বিটা আর আইবি দেওয়া আছে, আই বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে আইসি যেগুলো বিটা আইবি সূত্র দিয়ে আইসি বের করে ফেলবো, তারপর আইসির সাথে আইবি যোগ করে দিলে কি বের হয়ে যাবে? আই বের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট সূত্র বসে দিলে হয়ে যাচ্ছে। আর একটা ট্রানজিস্টরের ডায়াগ্রাম দেওয়া আছে, আমাদেরকে আলফা বের করতে বলছে, বিটা দেওয়া আছে। আমরা কি জানি আলফা ইজিক্যাল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, তো এখান থেকে আলফা পেয়ে যাবো। আবার কি বের করতে বলছে? ডিটারমাইন দ্য ভ্যালু অফ আইসি ইউজিং বোথ আলফা অ্যান্ড বিটা। তাহলে আইসি ইজিক্যাল টু আলফা এই সূত্র দেখবার আইসি বের করে দেখবো, আইসি ইজিক্যাল টু বিটা বি সূত্র দিয়ে একবার আইসি বের করে দেখবো। দুইটা কি আসতেছে? সেম আসবে অবশ্যই। এটা করো, এটা করো। কি বের করতে বলছে? পরে ট্রানজিস্টর বিটা দেওয়া আছে, তারপরে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 1 কিলো হোম রেজিস্টর ইন দ্য কালেক্টর সার্কিট ইজ আইসি, মানে আরসি দেওয়া আছে 1 কিলো হোম, সেটার ভোল্টেজ দেওয়া আছে 1 ভোল্ট, আমাদেরকে আইবি বের করতে বলছে। তাহলে আইসি বের করবো, 1 ভোল্ট ডিভাইড বাই 1 কিলো হোম কত আসবে? 1 মিলি অ্যাম্পিয়ার। আইসিকে বিটা দিয়ে ভাগ করবো, কি বের হয়ে যাবে? আইবি বের হয়ে যাবে। ঠিক আছে, এটা দরকার হলে সার্কিটটা এঁকে নাও যদি প্রশ্ন এগিয়ে করতে সমস্যা হয়। কী কী বলা আছে? এ ট্রানজিস্টর ইজ কানেক্টেড ইন কমন এমিটার কনফিগারেশন, মানে এমিটারটা আমরা কমন এমিটার ট্রানজিস্টর আনবো, এনপিএন হতে পারে, পিএনপি হতে পারে, সেম অ্যান্সার আসবে, কারণ কারেন্টের ডিরেকশন সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এমিটার আমি এখানে এনপিএন আঁকা হয়েছে, এমিটারটা কমন আছে, এটা বেস এমিটার, এটা কালেক্টর এমিটার। তারপর কি বলা হয়েছে? কালেক্টরের সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট, মানে ভিসিসি কত? 8 ভোল্ট। তারপর কি বলা হয়েছে? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আরসি কত? 0.5 ভোল্ট, আর আরসি ভ্যালু দেওয়া আছে 800 ওহম, আলফা দেওয়া আছে 0.96। আমাদের কি বের করতে বলছে? কালেক্টর টু এমিটার ভোল্টেজ, মানে কালেক্টর থেকে এমিটার পর্যন্ত ভোল্টেজ। এটাকে কি বলা যায়? ভিসিই। ভিসিই ইজিক্যাল টু কী হবে? ভিসিসি মাইনাস আইসিআরসি না? তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, এই ভোল্টেজটা ইজিক্যাল টু কী হবে? এই ভোল্টেজটা মাইনাস এই ভোল্টেজটা। তাহলে এই ভোল্টেজটা দেওয়া আছে 8 ভোল্ট, এই ভোল্টেজটা দেওয়া আছে 0.5 ভোল্ট, তাহলে ভিসিই কত হবে? 7.5 ভোল্ট। ঠিক আছে, একেবারে সিম্পল। এরপর কী বের করতে বলছে? আইবি। তাহলে আমরা 0.5 ভোল্টকে যদি 800 ওহম দিয়ে ভাগ করি, আইসি পেয়ে যাবো না? আইসিকে যদি বিটা দিয়ে ভাগ করি, কী পেয়ে যাবো? আইবি পেয়ে যাবো। কিন্তু আবার বিটাটা সরাসরি দেওয়া নেই, কিন্তু আলফা দেওয়া আছে। আমরা কি জানি? বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, এভাবে আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে কি করতেছি? প্রথমে আমাদের প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ে আমরা তাহলে সার্কিটটাকে ভ্যালুগুলো লিখবো। এটা দেওয়া আছে 8 ভোল্ট, এটা দেওয়া আছে কত? 0.5 ভোল্ট, এটা দেওয়া আছে 800। তাহলে আমাদের কি বের করতে বলছে? প্রথমে আইসি। তাহলে আইসি কিভাবে বের করতে হবে? কালেক্টর টু এমিটার ভোল্টেজ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ বের করতে বলছে। কেভিএল অ্যাপ্লাই করলে ভিসি ইকুয়াল কি হবে? ভিসিসি মাইনাস আইসিএস, আমরা এই ভোল্টেজ থেকে ভোল্টেজ বের করলে ভোল্টেজ পাই। তারপর কি বের করতে বলছে? আইবি। তাহলে আমরা আইসি বের করে নিতে পারি, আইসি ইকুয়াল কি হবে? 0.5 ডিভাইড বাই 800 ওহম, মানে এই ভোল্টেজকে রেজিস্ট্যান্স ভাগ করতেছে। আইসি দিয়ে এরপর যদি আমরা বিটা দিয়ে ভাগ করি, কি পেয়ে যাবো? আইবি পেয়ে যাবো। বিটা সরাসরি দেওয়া নেই, কিন্তু আলফা দেওয়া আছে। বিটা ইকুয়াল কি হবে? 0.96 ডিভাইড বাই 0.1 মাইনাস 0.96। হ্যাঁ, আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, আমরা বিটাটা পেয়ে যাবো। ঠিক আছে, এটা করো তো দেখি।
এটা সবার আগে যে কারেক্টলি করে দেখাতে পারবা তাকে মিনিটে 2 মার্ক এক্সট্রা দিব। মানে এই ফিগারটা এটা হচ্ছে প্রশ্ন, এটাও সেম ফিগার বাট এটাকে সলভ করার জন্য বিভিন্ন জিনিস মার্ক করে দিচ্ছে, আরো সহজ করে দিচ্ছে। তাহলে প্রশ্নটা একটু পড়ি আমরা ভালো করে। কি বলছে? ভিসিবি, ভিসিবি মানে কি? কালেক্টর থেকে বেস পর্যন্ত ভোল্টেজ। কালেক্টর, এটা কালেক্টর, এটা এমিটার এর বেস। এই সার্কিটে কি কালেক্টরের সাথে বেস কানেক্টেড কানেক্টেড আছে? নাই। কালেক্টর এমিটারের সাথে কানেক্টেড আছে, এমিটার বেসের সাথে কানেক্টেড আছে। মানে এরকম কালেক্টরের সাথে এমিটার কানেক্টেড আছে, এমিটার বেসের সাথে কানেক্টেড আছে। আমাদেরকে বের করতে বলছে কালেক্টর থেকে বেস পর্যন্ত ভোল্টেজ। আমরা কি করতে পারি? কালেক্টর থেকে এমিটার পর্যন্ত ভোল্টেজ বের করতে পারি, এমিটার থেকে বেস পর্যন্ত ভোল্টেজ বের করতে পারি। দুটো যোগ করে দিলে কি বের হয়ে যাবে? ভিসিবি বের হয়ে যাবে। তাহলে ম্যাথমেটিক্যালি কি বলা যায়? ভিসিবি ইকুয়াল কি হবে? ভিসিই প্লাস ভিইবি, কারেক্ট? এই ভোল্টেজের সাথে এই ভোল্টেজ যোগ করলে কি হয়ে যাবে? টোটাল ভিসিবিটা বের হয়ে যাবে। কারণ ভিসিবি বের করার সূত্র অলরেডি আমরা শিখে ফেলছি না? ভিসি ইজ ইকুয়াল টু কি? ভিসিসি মাইনাস আইসিআরসি না? ভিসি ইজ ইকুয়াল টু কি হবে? ভিসিসি মাইনাস আইসিআরসি। ভিসিসি দেওয়া আছে কত? 10 ভোল্ট। আরসি দেওয়া আছে 100 ওহম। কিন্তু আইসি কি দেওয়া আছে? দেওয়া নেই। আইসি আবার আমরা সরাসরি বের করতে পারতেছি না, কারণ এই ভোল্টেজটা দেওয়া নেই। আইসি তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমরা কি জানি? আইসি ইজ ইকুয়াল টু কি হবে? বিটা আইবি। বিটা কত দেওয়া আছে? 150। আইবি কত হবে? আইবি মানে কি? এই কারেন্টটা না? তাহলে এই পাশের ভোল্টেজ থেকে এই পাশের ভোল্টেজ বিয়োগ করলে সেটা যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, আইবি বের হয়ে যাবে না? হবে? আইবি ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? 5 মাইনাস 0.7 ডিভাইড বাই 10 কিলো ওহম না? ঠিক আছে, তাহলে দেখো 150 ইন্টু কত? 0.43। ঠিক আছে, দেখো 10 64.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি কত আসলো? 64.5 মিলি অ্যাম্পিয়ার। আইসি যদি এখানে বসিয়ে দিই আমরা, তাহলে কি বের হয়ে যাবে? ভিসিটা বের হয়ে যাবে না? কিন্তু এটা যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে, এটা কিছু নিয়ে যেতে হবে, কিলো ওহমে নিয়ে যেতে হবে। তাহলে কত হবে? 0.1 কিলো। এটা আলটিমেটলি কত আসছে? 10 মাইনাস 6.45 ভোল্ট, তার মানে 3.55 ভোল্ট। এটা কি কি বের করলাম? ভিসি। ভিসিবি কিন্তু এখন বের হয়নি। ভিসির সাথে ভিইবি যোগ করলে তখন বের হয়ে যাবে, ভিসিবি বের হয়ে যাবে। ভিইবি ভ্যালু কত হবে? দেখো তো সার্কিটটা দেখে বলো, ভিইবি ভ্যালু কত হবে? এখানে বেস টু এমিটার ভোল্টেজটা কত? 0.7 ভোল্ট না? ভিবিই কত? 0.7। তাহলে ভিইবি কত হবে? মাইনাস 0.7 না? ভিবিই যদি 0.7 হয়, ভিইবি কত হবে? মাইনাস 0.7। তাহলে ভিসিবি ইকুয়াল কি হবে? 3.55 মাইনাস 0.7, তার মানে 2.85। এটা হচ্ছে আমাদের ভিসিবি। বুঝতে পারছো? তাহলে কি করলাম? আমাদেরকে ভিসিবি বের করতে বলছে, আমরা ভিসিই বের করতেছি, সেটার সাথে ভিইবি যোগ করে দিচ্ছি, তাহলে ভিসিবি বের হয়ে যাচ্ছে। ভিসিবি কিভাবে বের করতেছি? ভিসিই, ভিসিই মানে কি? কালেক্টর থেকে মিটার পর্যন্ত, তাহলে ভিসিসি মাইনাস আইসিসি। ভিসিসি দেওয়া আছে, আরসি দেওয়া আছে, কিন্তু আইসি দেওয়া নেই। আইসি কিভাবে বের করতেছি? আইসি ইকুয়াল বিটা আইবি। আবার আইবি কিভাবে বের করতেছি? ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইড বাই আর। বুঝা গেছে?
নেক্সট একটু আমরা কি দেখছিলাম কমন বেস কানেকশনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখছিলাম না দুইটা, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। সেরকম কমন এমিটারেরও কি থাকবে, দুইটা কার্ভ থাকবে, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। কমন এমিটার কানেকশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমরা ড্র করতে চাই, এক্সিসে কি থাকবে, বেস টু এমিটার ভোল্টেজ না, বেস আছে তারপর এমিটার তারপর কালেক্টর, তাহলে বেস থেকে এমিটার ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি, ইনপুট ভোল্টেজ, মানে ইনপুট জাংশনের ভোল্টেজ। আর ইনপুট কারেন্ট কি, আইবি। তাহলে ভিবি ভার্সেস আইবি কার্ভটাকে আমরা কি বলতেছি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমরা এই কার্ভটা কি এরকম হচ্ছে, দেখো এরকম, মানে একটা নির্দিষ্ট ভোল্টেজ এসে ভিবি বাড়লে ধরে আইবি, ভিবির সাথে সাথে আইবিটা ইনক্রিজ হচ্ছে। তাহলে কার্ভটা কিসের মতো, দেখো মনে করেন সিলিকন, তাহলে 0.7 এসে কি হচ্ছে, ভোল্টেজ বাড়ালে কারেন্টটা বাড়তেছে। তাহলে একটা ডায়োডের কারেন্টের মতো না, একটা সিলিকন ডায়োডে কি হয়, 0.7 ভোল্টে আসলে তার ভোল্টেজ বাড়ালে আস্তে আস্তে কারেন্ট বাড়তে থাকে। আমরা কি দেখতেছি এই কার্ভটা কিসের মতো, একটা ফরওয়ার্ড বাইস ডায়োডের কার্ভের মতো, ঠিক না? তাহলে প্রথম প্রশ্নে প্রথম অবজারভেশন কি আমাদের, ক্যারেক্টারিস্টিক রিজেম্বলস দ্যাট অফ দ্য ফরওয়ার্ড বাইস ডায়োড কার্ভ। This is expected since the base emitter section of the transistor is key. এটা ডায়োড না, is a diode and it is forward biased. আমরা কি দেখতেছি আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিসের মতো হয়েছে, একটা ফরওয়ার্ড বাইস ডায়োডের কার্ভের মতো। এটা আনএক্সপেক্টেড না, কেন? কারণ আমাদের বেস এমিটার জাংশনটা কি, একটা ডায়োড, এবং সেটা কিসে আছে, ফরওয়ার্ড বাইসে আছে। ঠিক আছে, বুঝে গেছে? আবার সেকেন্ড একটা কার্ভের তুলে তুমি কি দেখাচ্ছ, তুমি যদি কালেক্টরের এমিটার ভোল্টেজ মানে আউটপুট সাইডের ভোল্টেজ চেঞ্জও করো, তাইলে আইবিটা এফেক্টেড হচ্ছে না আগেরটার মতো। ঠিক আছে, আবার এখানে একটা পয়েন্ট বলা হয়েছে, আমরা যদি কমন বেস, সিবি মানে হচ্ছে কমন বেসের সাথে কম্পেয়ার করি, কমন বেস আমরা কি দেখছিলাম, কার্ভটা ইনপুট ভোল্টেজের সাথে ইনপুট কারেন্ট একটু এরকম হয়েছিল না, এটা কি হচ্ছে, একটু এরকম হচ্ছে, দুইটার মধ্যে পার্থক্য কি, মানে ওইটা কমন বেসে ইনপুট ভোল্টেজের সাথে সাথে ইনপুট কারেন্ট যেরকম র্যাপিডলি ইনক্রিজ হয়েছিল, এখানে কিন্তু এরকম র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে না, এখানে একটু আস্তে আস্তে, ওইটা হচ্ছে কম র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে। তার মানে কি, তার মানে কমন বেসের সাথে কম্পেয়ার করলে কমন এমিটারের ইনপুট রেজিস্ট্যান্সটা কিছুটা বেশি, ওইটার ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু বেশি কম ছিল, তার জন্য ভোল্টেজ অল্প একটু বাড়ালে কারণ অনেক বেশি ইনক্রিজ হচ্ছিল, এখানে কিছুটা কম বেশি রেজিস্ট্যান্স, তার জন্য ওইটার মতো র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে না। বুঝতে পারছো, এটা হচ্ছে তাহলে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং রিলেটেড অবজারভেশনগুলো। তাহলে কি কি, প্রথমে আমরা কার্ভটা ড্র করার জন্য কি করবো, ভিবি ভার্সেস আইবি কার্ভ ড্র করবো। আর কার্ভটা কিরকম, একটা নির্দিষ্ট ভোল্টেজ এসে কি হয়ে যাচ্ছে, অন হয়ে ভোল্টেজ কিন্তু কারেন্ট বাড়তেছে, তার মানে এটা কিসের মতো, একটা ফরওয়ার্ড বাইস ডায়োডের কার্ভের মতো। আমরা বলতেছি যে এটা আনএক্সপেক্টেড না, কেন? কারণ বেস এমিটার জাংশনটা একটা ডায়োড এবং সেটা কিসে আছে, ফরওয়ার্ড বাইস আছে এখানে। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতেছি, ভিসি যদি চেঞ্জও করি আইবিটা আমাদের এফেক্টেড হচ্ছে না, কেন? কারণ তার মানে আইবি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কালেক্টর এমিটার ভোল্টেজ। থার্ড অবজারভেশন কি বলতেছি, as compared to common base connection, IB doesn't increases as rapidly, ঠিক না? কেন? কারণ that means the input resistance of common emitter connection is higher than that of common base connection. ঠিক আছে, এটা তাহলে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। আর যদি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে চাই, তাহলে এক্স এক্সিসে কি হবে, ভিসিই না, ভিসিই আর কারেন্ট আইসি। কার্ভটা কিরকম হবে, ওইটার মতোই দেখবো যে আমরা ভিসি বাড়ালে একটা নির্দিষ্ট পর্যন্ত ভিসির সাথে সাথে আইসিটা চেঞ্জ হচ্ছে। কারণ কি, কারণ এই পয়েন্টে না আসলে ট্রানজিস্টরটা অপারেট করতে পারবে না, মানে অ্যাক্টিভ হবে না। এই ভোল্টেজটাকে কি বলে, নি ভোল্টেজ। কি ভোল্টেজ, নি ভোল্টেজ। দেখো লেখা আছে ভি ক্যান এন ডাব্লিউ, ভি নি ভোল্টেজ। ভিসিটা যখন এই ভ্যালুটা পৌঁছে যাবে, এরপরে ভিসি চেঞ্জ করলেও আর আইসি কি হবে না, চেঞ্জ হবে না। আইসি কখন চেঞ্জ হবে, তুমি যখন আইবি চেঞ্জ করবা। আর কোন রিলেশন ফলো করবে, আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। ঠিক আছে, তাহলে প্রথম অবজারভেশন কি দেখতেছি আমরা, দ্য কালেক্টর কারেন্ট আইসি ভ্যারিজ উইথ ভিসি ফর ভিসি বিটুইন 0 to 1 ভোল্ট অনলি। আফটার দিস কালেক্টর কারেন্ট বিকামস অলমোস্ট কনস্ট্যান্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ ভিসি। দ্য ভ্যালু অফ ভিসি আপ টু হুইচ কালেক্টর কারেন্ট ইনক্রিজেস ইজ কল্ড নি ভোল্টেজ। মানে ভিসি যে ভ্যালু পর্যন্ত আইসিটা ভিসির সাথে সাথে চেঞ্জ হবে সেটাকে নি ভোল্টেজ বলে। এটা ফিক্সড নাই, এটা হচ্ছে 0 ভোল্ট 1 ভোল্টের চেয়ে কম হবে, দেওয়া থাকবে এটা যদি দরকার হয়। অ্যাবভ নি ভোল্টেজ আমরা কি দেখতেছি, আইসি ইজ অলমোস্ট কনস্ট্যান্ট, ঠিক না? আইসি ইজ নো লঙ্গার ডিপেন্ডেন্ট অন ভিসি। আইসি কিসের উপর ডিপেন্ডেন্ট, আইবির উপর। আইসি নাও আইসি ইজ ডিপেন্ডেন্ট অন আইবি অনলি। IC increases with IB and follows the relation IC is equal to beta IB.
যেমন এগুলো কিন্তু মুখস্থ কোনো ভ্যালু না, কারণ হচ্ছে এটা জাস্ট একটা এক্সাম্পল দেখানো হয়েছে। এই এক্সাম্পলে বিটার ভ্যালু কত 200, তার জন্য আইবি যখন 5 মাইক্রোএম্পিয়ার, আইসি কত হচ্ছে 1 মিলি এম্পিয়ার। 5 মাইক্রোএম্পিয়ার সাথে 200 গুণ করে কত আসবে 1000 মাইক্রোএম্পিয়ার, তার মানে 1 মিলি এম্পিয়ার। আইবি যখন 10 মাইক্রোএম্পিয়ার, আইসি কত 2 মিলি এম্পিয়ার। এটা যদি বিটা 150 হয় তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, তাদের মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে কমন এমিটার কানেকশন। কমন কালেক্টরটা আমাদের লাগবে না ডিটেলসে, কারণ কমন কালেক্টরটা প্র্যাকটিক্যালি বেশি ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না তাও জাস্ট এটা একটু জেনে রাখি। কেন? কারণ হচ্ছে কমন কালেক্টর কানেকশনে কি হবে, কালেক্টরটা কমন থাকবে। দেখো এখানে কালেক্টরটা কি আছে, বেসের সাথে কানেক্ট আছে, এমিটারের সাথে কানেক্ট আছে। আগের দুইটা ক্ষেত্রে কালেক্টরটা কোন সাইডে ছিল, আউটপুট সাইডে ছিল না, এমিটারটা ইনপুট সাইডে ছিল। এটা কিন্তু উল্টা, কালেক্টরটা দেখো ইনপুট সাইডে আছে আর এমিটারটা কোথায় আছে, আউটপুট সাইডে। তার মানে এখন এমিটারটা তো ফরওয়ার্ড বেস রাখতে হবে, কালেক্টরটাকে রিভার্স বেস রাখতে হবে। ফরওয়ার্ড বেসে থাকলে রেজিস্ট্যান্স কম, রিভার্স বেসে থাকলে রেজিস্ট্যান্স বেশি। তাহলে এখন আগের দুইটার ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স কম ছিল, আউটপুট রেজিস্ট্যান্স বেশি ছিল, কারেক্ট? এখানে আমরা কি দেখতেছি উল্টা, এখানে ইনপুট রেজিস্ট্যান্সটা বেশি, আউটপুট রেজিস্ট্যান্সটা কম। তার মানে কি, মনে হচ্ছে এমপ্লিফায়ারের যে এক্সাম্পলটা দেখছিলাম, সেখানে একটা কারেন্ট যখন একটা কম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায়, যে ভোল্টেজ ড্রপ হয়, বেশি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে ভোল্টেজ ড্রপ বেশি হবে না? তাই উল্টা হবে না, এখানে একটা কারেন্ট ইনপুট সাইডে একটা বেশি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সেম কারেন্ট যখন আউটপুট সাইডে চলে যাবে ভোল্টেজটা কমে যাবে না? তাহলে এই ট্রানজিস্টরে আমরা ভোল্টেজ গেইন পাবো না, মানে ভোল্টেজ এমপ্লিফিকেশন পাবো না। ঠিক আছে, তার জন্য এই ট্রানজিস্টর তেমন একটা বেশি প্র্যাকটিক্যাল ইউজ করা হয় না। আবার কারেন্ট এমপ্লিফিকেশন পাবো। ঠিক আছে, তিনটা ট্রানজিস্টর যদি আমরা কম্পেয়ার করি, প্রথম ব্র্যাকেটে কি লিখছিলাম, আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই। এটার আলফা আইসি আলফা ভ্যালু কত ছিল, 1 এর চেয়ে কম ছিল না? সেকেন্ডে কি লিখছিলাম, বিটা ইজ ইকুয়াল টু আইসি বাই আইবি। এখানে বিটা ভ্যালু কিন্তু যথেষ্ট হাই ছিল। আর এটাতে কি লিখতেছি, গামা ইজ ইকুয়াল টু আই বাই আইবি। এখানে আই আউটপুট কারেন্ট, আইবি হচ্ছে ইনপুট কারেন্ট। তার জন্য এটা কারেন্ট এমপ্লিফিকেশন কিন্তু যথেষ্ট বেশি হবে, যেহেতু আইটা অনেক বড় আইবির থেকে। কিন্তু এটা কি পাচ্ছি না আমরা, ভোল্টেজ গেইন পাচ্ছি না। তার মানে আমরা যদি কম্পেয়ার করি, কমন বেসে তুমি কারেন্ট গেইন পাও নাই, কারেন্ট এমপ্লিফিকেশন পাইছো পাও নাই, কিন্তু ভোল্টেজ এমপ্লিফিকেশন পাইছিলাম। আর কমন কালেক্টরে কারেন্ট এমপ্লিফিকেশন পাচ্ছ, কিন্তু ভোল্টেজ এমপ্লিফিকেশন পাচ্ছ না। শুধুমাত্র কমন এমিটারে তুমি কারেন্ট এমপ্লিফিকেশন পাচ্ছ, ভোল্টেজ এমপ্লিফিকেশন পাচ্ছ। তার জন্য জেনারেলি কমন এমিটারটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তিনটা ট্রানজিস্টরের বেসিক। এই টেবিলটা দেখে নাও, এটাতে সব তিনটে সামারাইজ করে দেওয়া আছে। দেখো ইনপুট রেজিস্ট্যান্স কমন বেসে লো, কমন কালেক্টর লো, কিন্তু এটার চেয়ে একটু বেশি। আর কমন কালেক্টরে কি অনেক হাই। বাট আউটপুট রেজিস্ট্যান্স এটাতে হাই, এটাতে হাই, কিন্তু এটাতে কি লো। ভোল্টেজ গেইন এটাতেও পাচ্ছি, এটাতে পাচ্ছি, কিন্তু এটাতে পাচ্ছি। কারেন্ট গেইন এটাতেও পাচ্ছি, এটাতে পাচ্ছি, কিন্তু এটাতে পাচ্ছি না। তার মানে শুধুমাত্র কমন এমিটার আমরা ভোল্টেজ গেইনও পাচ্ছি, কারেন্ট গেইনও পাচ্ছি। তার জন্য এটা জেনারেলি বেশি ইউজ করা। ঠিক আছে, তারপরে কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। এই চ্যাপ্টারটা এখনো শেষ হয়নি, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটার একটা টপিক আছে, ট্রানজিস্টর অপারেটিং স্টেট কিভাবে বের করতে হয় সেটা শিখব। আপাতত কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবো।